আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বর্তমান বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং পৃথিবী কোন দিকে যাচ্ছে, বিশ্ব রাজনীতি এবং অর্থনীতির যে টালমাটাল দুনিয়া, সেইখানে নিজেকে খাপ খাওয়াতে হলে সুস্থ এবং সুন্দরভাবে জীবন পরিচালনা করার জন্য অবশ্যই আমাদের সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই সচেতন থাকার জন্য এবং আমাদের এই পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি সম্পর্কে জানতে হলে অবশ্যই দরকার বই। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু বই আপনাদেরকে সাজেস্ট করব যে বইগুলো অবশ্যই আপনাদের যাপিত জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনাদের সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক জীবনে আপনাকে অনেক বেশি সম্মানিত করার জন্য। তো চলুন আজকে আমরা সেই বইগুলো সম্পর্কে জানি যেগুলো প্রত্যেকটা মানুষ, মুসলিম অমুসলিম সবারই একবার হলেও পড়া উচিত। প্রথমেই যে বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রোডাক্টিভ মুসলিম। বর্তমান বিশ্বে, বিশেষ করে পশ্চিমা দুনিয়ায় একটা কথা প্রচলিত আছে বা তারা করেছে যে আমাদের মুসলিমদের যে জীবন ব্যবস্থা সেটা কোনোভাবেই প্রোডাক্টিভ না। আসলে তারা বলতে চান যে আমাদের মুসলমানদের যে দৈনন্দিন জীবন ব্যবস্থা বা ইসলামিক যে জীবন পদ্ধতি সেটা কোনোভাবেই প্রোডাক্টিভ না। অথচ তারা হয়তো জানেই না অথবা জেনেও সচেতনভাবে এগুলো লুকিয়ে রাখে যে আমাদের ইসলাম ধর্মের অসংখ্য মুনি, ঋষি, বিজ্ঞানী, গবেষক, চিকিৎসক, দার্শনিকেরা কত বিশাল বিশাল কর্মযজ্ঞ ইসলামের সম্পূর্ণ বিধান মেনে সারা জীবন ধরে প্র্যাকটিস করেও তারা সম্পাদনা করেছিলেন। তো আজকের এই বইটি সাজেস্ট করার আমার যে কারণ সেটি হচ্ছে যে একজন মুসলিমের ইসলামের সমস্ত নিয়ম কানুন মেনে তার প্রোডাক্টিভ হয়ে ওঠা, অর্থাৎ সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া আগ পর্যন্ত তার জীবনের প্রত্যেকটি কর্মকাণ্ড সে কিভাবে ইসলামী বিধিবিধান মেনে খুব সুন্দরভাবে করতে পারে এবং যে কাজগুলো তাকে অর্থনীতি, রাজনীতি, সামাজিক অবস্থায় তাকে সম্মানিত করবে, তাকে আরও বড় করবে তার ক্যারিয়ারে, তাকে আরও অনেক বেশি জ্ঞানী, মেধাবী এবং একজন বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলবে, সেই লেসন যে বইটিতে রয়েছে সেটি হচ্ছে প্রোডাক্টিভ মুসলিম। প্রোডাক্টিভ মুসলিম লিখেছেন হচ্ছে মোহাম্মদ ফারিস। উনি একজন আন্তর্জাতিক মানের বক্তা। আমি এই বইটি পড়ার পর যা মনে হয়েছে যে প্রত্যেকটা মুসলিম যদি সে জ্ঞানী হতে চায়, সামাজিক, রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে সে যদি সফলতা অর্জন করতে চায় তাহলে অবশ্যই তাকে এই প্রোডাক্টিভ মুসলিম বইটি পড়া উচিত। এবং এই বইটি পড়া উচিত মানে এই না যে শুধু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে গেলাম এবং তারপর রেখে দিলাম, তা হবে না। এই বইটি প্রত্যেক দিন পড়তে হবে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। এই বইটির অসাধারণ কিছু লেসন রয়েছে যে লেসনগুলোর মাধ্যমে আপনি আপনার প্রাত্যহিক জীবনের প্রতিটি কর্মকাণ্ড, যেমন খাওয়া, ঘুম, পড়াশোনা, ফিটনেস, পুষ্টি থেকে শুরু করে আপনার সামাজিক যে কর্মকাণ্ড, রাজনৈতিক যে চিন্তাভাবনা এবং পারিবারিক জীবনে আপনার সুস্থতা এবং মানসিক যে সুস্থতা, সামগ্রিক বিষয়গুলো আপনি কিভাবে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করবেন তার সামগ্রিক পরিকল্পনা এই বইটিতে দেওয়া রয়েছে। তো আমি এজন্যই প্রত্যেকটা সচেতন মুসলিমকে এই বইটি পড়ার জন্য অনুরোধ করব। দ্বিতীয় যে বইটি আমি সাজেস্ট করব সেটি হচ্ছে ইসলামিক বিধানের বুদ্ধিবৃত্তিক উপস্থাপনা। এই বইটিতে ইসলামের বিভিন্ন আচারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ একজন মুসলিমের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে যে সমস্ত রিচুয়ালগুলো প্র্যাকটিস করে থাকে। যেমন আপনাকে কখনো অজু করতে গিয়ে মনে হয় যে আচ্ছা কোনই পর্যন্তই কেন ধুইতে হবে, অথবা মাথা মাসেহ কেন করতে হবে, মাটি দিয়ে তায়াম্মুম করলেই কিভাবে অজু হয়ে যায়, কেন মৃত্যুর পর মানুষকে মাটিতেই কবর দেওয়া হয়, কেন কুকুর বিড়ালের ছবি ঘরে লাগানো হারাম মুসলিমদের জন্য, কেন ইঁদুর এবং বিড়ালের উচ্ছিষ্ট হালাল, এবং এই যে ইসলাম ধর্মে অনেক বেশি হালাল হারামের বিধান রয়েছে, কেন অনেক জিনিসকে মুসলিমদের জন্য হারাম এবং অনেক জিনিসকে হালাল করা হয়েছে।
এই বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খানু অর্থাৎ মানব জীবনে ইসলামের রীতিনীতি আচার আচরণগুলো যেগুলো রয়েছে, রিচুয়ালগুলো যেগুলো রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আপনার সামগ্রিক যে প্রশ্ন তার প্রত্যেকটি প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া রয়েছে। তো এই বইটি হচ্ছে তাদের জন্য উপযুক্ত যারা বিভিন্ন সময় বন্ধুবান্ধব বা যারা অমুসলিম রয়েছেন তাদের বিভিন্ন প্রশ্ন পেয়ে থাকেন যে তোমরা ইসলাম ধর্মে এইটা করো, এইটা কেন করো, এটার বিধান কি, তাদের হচ্ছে বুদ্ধিবৃত্তিক এবং যুক্তিযুক্ত যদি কোনো উত্তর আপনি খুঁজে থাকেন, এই বইটি আপনাকে সেই উত্তর দেওয়ার জন্য বা সেই জবাব দেওয়ার জন্য সাহায্য করবে। তো আমি বলবো যে ইসলামের যে বিধানগুলো আছে সেই সম্পর্কে একদম সুস্পষ্ট ধারণা, আচার আচরণগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে হলে এই বইটি আপনার পড়া উচিত। এর পরের যে বইটি আমি সাজেস্ট করব সেটি হচ্ছে অবক্ষয়কাল, অধিকারের মোড়কে বিকৃতির আন্দোলন, আসিফ আদনানের লেখা এই বইটি। বর্তমান সময়ের বা বর্তমান পৃথিবীতে একটি বড় ফিতনা হচ্ছে সমকামিতা বা এলজিবিটিকিউ, যেটা পশ্চিমা দুনিয়ার অধিকাংশ মিডিয়া প্রচার করে থাকে এবং এটা সারা পৃথিবীব্যাপী তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে প্রতিনিয়ত। আসলে সেই চেষ্টাটা কেন? এই যে এলজিবিটিকিউ বা সমকামিতাকে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা কেন করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে, এর পেছনের আসলে তাদের উদ্দেশ্য কি, মোটিভ কি, এই সমস্ত বিষয়গুলোর উত্তর জানার জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। এত তথ্য সমৃদ্ধ বই খুব কম দেখা যায় এই বিষয়ে। সো আমি বলবো যারা নিজের সন্তান, নিজের পরিবার এবং নিজের আশপাশকে সুন্দর রাখতে চান, সুস্থ রাখতে চান এবং এই ধরনের ফিতনা থেকে মুক্ত রাখতে চান, তাদের অবশ্যই এই অবক্ষয়কাল বইটি পড়া উচিত। সাম্প্রতিক সময়ে পৃথিবীর অন্যতম সেরা ধনী ব্যক্তি ইলন মাস্ক দাবি করেছিলেন কোনো একটি ভাইরাস তার সন্তানকে মেরে ফেলেছে, মানে তার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমরা সবাই জানি যে ইলন মাস্কের উনি ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ তার জেন্ডার চেঞ্জ করেছে। তো এই যে ব্যাপারগুলো, এইগুলো আসলে কেন ঘটছে এবং পশ্চিমা দুনিয়ার পাশাপাশি এই যে আমাদের উপমহাদেশেও যে এই বিষয়গুলো ছড়িয়ে পড়ছে প্রতিনিয়ত, এই বিষয়গুলো থেকে সচেতন থাকার জন্য অবশ্যই এই বইটি আমাদের জন্য খুবই হেল্পফুল একটি বই। এবং আমি মনে করি যে বাংলা প্রকাশনা শিল্পে এই বইটি একটি অনন্য সংযোজন এবং আমার মনে হয় যে সমাজের প্রত্যেকটা মানুষের এই ব্যাপারে যথেষ্ট রকমের সচেতন হওয়ার সময় চলে এসেছে এবং এখন খুবই গুরুত্বপূর্ণ সময় চলছে এই সমস্ত বিষয় থেকে আমরা কিভাবে মুক্ত থাকতে পারবো এবং প্রতিহত করতে পারবো সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য। 4 নম্বরে যে বইটি আমি সাজেস্ট করব সেটি হচ্ছে যারা বিজনেস করতে চান, এন্টারপ্রেনার হতে চান, উদ্যোক্তা হতে চান তাদের জন্য। এই বইটি হচ্ছে দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইটি খুবই সুন্দর একটা বই এবং হালালভাবে যদি আপনি বিজনেস করতে চান এবং বিজনেস কেন করবেন, কিভাবে করবেন, আপনার বিজনেস কেন করা উচিত, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে এখানে খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে। এবং একটা ছোট্ট বিজনেসকে ধীরে ধীরে একটা বড় ব্যবসা প্রতিষ্ঠানে গড়ে তোলার যে কর্মপদ্ধতি, সেটা এই বইটিতে খুব সুন্দর সুচারুভাবে এখানে বর্ণনা করা হয়েছে। তো যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য এবং যারা ভবিষ্যতে উদ্যোক্তা হতে চান, নতুন ব্যবসা তৈরি করতে চান বা কোন ধরনের ব্যবসা করবেন এরকম চিন্তাভাবনা করছেন, তাদের জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। বইটিতে হালালভাবে ব্যবসা করা এবং এই হালাল ব্যবসার মাধ্যমেই কিভাবে অনেক বড় ধরনের ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা যায়, ওয়ার্ল্ড ওয়াইড কীভাবে সেটাকে ছড়িয়ে দেওয়া যায়, এই সমস্ত বিষয়গুলোই হচ্ছে এই বইটিতে আলোচনা করা হয়েছে। এই বইটি সুলতানস থেকে প্রকাশিত এবং এটি মেবি 450 থেকে 500 টাকার মধ্যে পাওয়া যায়। খুবই উন্নত মানের প্রিন্ট কোয়ালিটি এবং এর যে কাগজ আছে সেগুলো খুব প্রিমিয়াম একটা বই। যারা নতুন উদ্যোক্তা হচ্ছেন বা হবেন তাদের সবার জন্য আমি বলবো যে এই বইটি পড়া উচিত। 5 নম্বরে আমি যে বইটি সাজেস্ট করব সেটি হচ্ছে মুসলিম সভ্যতার 1001 আবিষ্কার। এই বইটিতে শুধুমাত্র বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে তা কিন্তু নয়, এটি একটি ইংরেজি বইয়ের অনুবাদ এবং সেই বইটি হচ্ছে 1000 on Invention, The Enduring Legacy of Muslim Civilization।
এত তথ্য সমৃদ্ধ এই বইটি আপনি হাতে না নেওয়া পর্যন্ত বা খুলে না দেখা পর্যন্ত আসলে বুঝবেন না যে কত রকমের তথ্য দিয়ে এই বইটি লেখা হয়েছে। এই বইটি কারা পড়বে? এই বইটি হচ্ছে তারাই পড়বে যারা বিভিন্ন সময়ে হীনমন্যতায় ভোগে, সহপাঠী বা অন্য ধর্মের মানুষদের বিভিন্ন প্রশ্নবাণে যারা জর্জরিত হয় যে মুসলমানরা পৃথিবীকে কী দিয়েছে, মুসলমানরা পৃথিবীতে কি অবদান রেখেছে, তাদের উচিত জবাব দেওয়ার জন্য এই বইটি একটি পারফেক্ট বই বলে আমি মনে করি। এবং যদি এই বইটি আপনি নিয়মিত পড়েন এবং এটা চর্চা করেন এবং আপনি দেখেন যে স্বর্ণযুগে মুসলিম বিজ্ঞানীরা, মুসলিম দার্শনিকেরা, মুসলিম চিকিৎসক এবং গবেষকরা কি অসামান্য কাজ করে গেছেন এই পৃথিবীর জন্য, আমরা আমাদের যাপিত জীবনে যা কিছু ব্যবহার করি এর মধ্যে অসংখ্য আবিষ্কার, অসংখ্য থিওরি, অসংখ্য তত্ত্ব রয়েছে যেগুলো আমাদের জীবনযাপনকে সহজ করেছে। তার বহু বহু আবিষ্কার, বহু বহু গবেষণা হচ্ছে মুসলিমরা তৈরি করে গেছেন, যার অনেকেই হয়তো আমরা জানি না, অর্থাৎ তাদের আবিষ্কারগুলোকে, সেই মুসলিমদের আবিষ্কারগুলোকে আড়াল করে রাখা হয়, তাদের নামগুলোকে বিকৃতভাবে উচ্চারণ করা হয় পশ্চিমা কায়দায়, যেন আমরা সেইগুলো সম্পর্কে না জানি এবং আমরা মনে করি এগুলো পশ্চিমাদের আবিষ্কার। সো যারা ইসলামের স্বর্ণযুগ সম্পর্কে জানতে চান, ইসলামের অতীত কতটা সোনালী ছিল এবং কতটা গৌরবোজ্জ্বল ছিল সেটা সম্বন্ধে জানতে চান, তাদের অবশ্যই মুসলিমদের মুসলিম সভ্যতার এই 1001 আবিষ্কার এটা অবশ্যই একবার হলেও পড়া উচিত। 6 নম্বরে আমি যে বইটি সাজেস্ট করব সেটি হচ্ছে ওই একই টপিকসের ওপরে এবং এটি হচ্ছে ইসলামী জ্ঞান চর্চার ইতিহাস। এটি মাকতাবাতুল আসলাফ থেকে প্রকাশিত হয়েছে, অর্থাৎ স্বর্ণযুগে মুসলিম জ্ঞানীদের, অর্থাৎ মুসলিম বিজ্ঞানী, সাহিত্যিক, গবেষক, দার্শনিক, চিকিৎসকদের যে জ্ঞান চর্চা, মানে তারা জ্ঞান অন্বেষণের জন্য কি করেছেন, কতটা কষ্ট করেছেন, কতটা ত্যাগ তিতিক্ষা করেছেন, সেই সমস্ত বিষয়গুলো হচ্ছে এই ইসলামী জ্ঞান চর্চার ইতিহাস বইটিতে আলোচনা করা হয়েছে। তো ওই একই টপিক্সের উপরে আমি এই দুইটা বই সাজেস্ট করব। একদম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে যে জ্ঞানের স্রোত তিনি মক্কা থেকে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন, সেই বিষয়গুলো বা সেই ধারাটাকে আসলে এই বইটিতে বর্ণনা করা হয়েছে। তো অবশ্যই আমি বলবো মুসলিমদের বা ইসলামী স্কলারদের জ্ঞান চর্চার যে ইতিহাস সেইটা জানার জন্য, বোঝার জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ একটা বই। 7 নম্বরে আমি যে বইটি সাজেস্ট করব সেটি হচ্ছে দায়ীদের জ্ঞান চর্চা। এই বইটার টপিকস কিন্তু আগের দুইটা বইয়ের মতো না। এইটার টপিকস হচ্ছে যে দায়ী কারা। দায়ী হচ্ছে তারা যারা অমুসলিমদের ইসলামের পথে দাওয়াত দেন অথবা বিপথগামী যারা রয়েছেন তাদেরকে ভালো কথা বলেন এবং ইসলামের জ্ঞান যারা বিতরণ করেন, ইসলামের দাওয়াত যারা দেন, তাদেরকেই বলা হয় হচ্ছে দায়ী। এখন ধরুন কেউ যদি নিজেকে দায়ী হিসেবে তৈরি করতে চায়, অর্থাৎ ইসলামের দাওয়াতের কাজের জন্য নিজেকে তৈরি করতে চায়, তাহলে কিন্তু অবশ্যই তার কিছু জ্ঞান অর্জন করতে হবে, তার কিছু জ্ঞান থাকতে হবে। এরকম যে একজন ব্যক্তি যখন অন্য ধর্মের একজন ব্যক্তিকে তার নিজের ধর্ম মানে ইসলাম ধর্ম সম্পর্কে বলতে যাবে, তো সে তো কিছু প্রশ্ন করবে, তার তো প্রশ্নের উত্তর দিতে হবে বুদ্ধিদীপ্ত এবং যুক্তিযুক্তভাবে। তো সেই জ্ঞান অর্জন আসলে কিভাবে করবে একজন দায়ী, সেটাই এখানে বর্ণনা করা হয়েছে। আমাদের দেশে দেখা যায় যে হাটে ঘাটে মাঠে অসংখ্য বক্তা ওয়াজ করছেন, মানে তারা বক্তব্য দিয়ে যাচ্ছেন, মানুষকে ভালো ভালো কথা বলছেন এবং ওয়াজ শেষে পকেট ভর্তি করে টাকা নিয়ে চলে যাচ্ছেন, তাদের কাজ শেষ। এইটাই কিন্তু একজন দায়ীর মূল কাজ না। তো আসলে একজন দায়ী কিভাবে জ্ঞান চর্চা করবে, কিভাবে সে তৈরি হবে, সেই সমস্ত বিষয় এই বইটিতে বর্ণনা করা হয়েছে এবং আমি বলবো যে যারা দাওয়াতি কাজ পরিচালনা করেন তাদের জন্য এই বইটা মাস্ট রিড। 8 নম্বরে আমি যে বইটি সাজেস্ট করব সেটি হচ্ছে সানজাক-ই-ওসমান, অটোমানদের দুনিয়ায়, অর্থাৎ অটোমান সাম্রাজ্যে আপনাকে স্বাগতম। ওসমানীয় সাম্রাজ্য বা ওসমানীয় সালতানাত যে সাম্রাজ্য ছিল পুরো ইউরোপ জুড়ে, সেই সম্পর্কে অনেকেরই অনেক আগ্রহ রয়েছে।
ইসলামের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে অটোমান সালতানাত বা উসমানীয় সালতানাত। তো সেই সম্পর্কে যদি খুব সহজ সাবলীলভাবে প্রাথমিকভাবে আপনি জানতে চান, তাহলে এই বইটি আপনার জন্য একটা আদর্শ বই। কারণ ইতিহাস পাঠ এত সহজ সাবলীল হতে পারে, এই বইটি না পড়লে আপনি বুঝবেন না। তো উসমানী সাম্রাজ্য বা উসমানীয় সালতানাত সম্পর্কে যদি আপনার পড়াশোনা করার খুব আগ্রহ থাকে, তাহলে এই বইটি সবার আগে পড়া উচিত। প্রায় 600 থেকে 700 বছরের যে উসমানীয় সালতানাতের ইতিহাস, সেটা খুব সুন্দরভাবে একদম সহজ সাবলীল প্রাঞ্জলভাবে এই বইটিতে তুলে আনা হয়েছে। তো প্রাথমিক পর্যায়ে আমি বলবো সবাইকে এই বইটি পড়ার জন্য, এবং এরপরে যদি উসমানীয় সাম্রাজ্য সম্পর্কে আরও গভীরভাবে আপনি জ্ঞান অর্জন করতে চান বা জানতে চান, ইতিহাস জানতে চান, আরও অনেক বই আছে বাংলা ভাষায় এবং ইংরেজিতে। সো আপনারা প্রথমে এই বইটা পড়ুন, তারপরে হচ্ছে অন্যান্য বই পড়ার চেষ্টা করবেন। 9 নাম্বার যে বইটা আমি সাজেস্ট করব সেটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধের অসংখ্য ইতিহাসধর্মী বই আমাদের বাজারে রয়েছে, আপনি চাইলে যে কোনো একটা বই পড়তে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে যে এর অধিকাংশ বই পশ্চিমা বা ওয়েস্টার্ন ন্যারেটিভ থেকে লেখা হয়েছে। যদিও যুদ্ধটা ওয়েস্টার্নে হয়েছিল, ইউরোপে হয়েছিল, কিন্তু তারপরও তারা যেভাবে প্রথম বিশ্বযুদ্ধকে বর্ণনা করে বা যেভাবে দেখে, যে দৃষ্টিকোণ থেকে, তার বাইরেও আসলে আলাদা একটি দৃষ্টিকোণ রয়েছে বা দৃষ্টিভঙ্গি রয়েছে, যেটা আসলে এই বইটিতে অনেকটাই তুলে আনা হয়েছে। তো প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে যদি একদম অথেন্টিক তথ্য বা জ্ঞান আপনি পেতে চান, তাহলে অবশ্যই আর রিহা পাবলিকেশনস থেকে এই বইটি পড়তে পারেন। একদম পশ্চিমা যে দৃষ্টিভঙ্গি তার সাথে মিল রেখে কিছুটা, এবং একদম আমাদের এই কন্টিনেন্টের দৃষ্টিভঙ্গিতে আমরা আসলে কিভাবে এই প্রথম বিশ্বযুদ্ধটাকে দেখেছি বা আমরা আমাদের উপরে এর প্রভাব পড়েছে বা সারা পৃথিবী জুড়ে এই প্রথম বিশ্বযুদ্ধের কী প্রভাব ছিল সেই সম্পর্কে জানতে হলে এই বইটি পড়তে পারেন। এটি লিখেছেন হচ্ছে সাইদ মুহাম্মদ ফজলুল্লাহ বুখারী, এবং একজন খুবই মুসলিম স্কলারের লেখা প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে বই। প্রত্যেকটা মুসলিমের রাজনৈতিকভাবে যারা সচেতন থাকতে চান তাদের পড়া উচিত বলে আমি মনে করি। 10 নম্বরে আমি যে বইটি সাজেস্ট করব সেটি হচ্ছে বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত। বইটি লিখেছেন মাওলানা ইসমাইল রেহান, নাশাত পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে। বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সারা পৃথিবীর একটা পরিবর্তন ঘটে। সেখানে সবাই বুঝতে পারে যে আগামী পৃথিবী হয়তো আর এইভাবে যুদ্ধ হবে না, মানে আগামী পৃথিবীতে হয়তো যুদ্ধের ধারণা বা রকম পাল্টে যাবে। তো তখন থেকেই আসলে তারা সামরিক আগ্রাসনের পরিবর্তে বুদ্ধিবৃত্তিক যে ষড়যন্ত্র বা আগ্রাসন সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল বা করেছিল, তারই হচ্ছে একটি বর্ণনা এই বইটি। কিভাবে বুদ্ধিবৃত্তিকভাবে সারা পৃথিবীর মুসলিম জনগোষ্ঠীকে আলাদা করে রাখা হচ্ছে, তাদের উপরে ডমিনেট করা হচ্ছে, তাদের উপরে আগ্রাসন চালানো হচ্ছে এবং তাদেরকে পিছিয়ে রাখার জন্য ষড়যন্ত্র হচ্ছে পর্দার আড়ালে। সেই ষড়যন্ত্র কারা করছে, কিভাবে করছে, কেন করছে, তার সামগ্রিক যে বিষয়গুলো সেটি হচ্ছে বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত এই বইটিতে বর্ণনা করা হয়েছে বা দেওয়া আছে। আপনার আশেপাশে এমন অসংখ্য ঘটনা ঘটছে প্রতিনিয়ত, যেটা সাধারণ দৃষ্টিতে আপনার মনে হচ্ছে যে খুবই স্বাভাবিক একটা ঘটনা, কিন্তু সেই ঘটনার বাইরে বা ঘটনার আড়ালে আসলে আপনাকে কিভাবে বিশ্ব মিডিয়া আগ্রাসন করছে আপনার উপর, আপনাকে আপনার দৃষ্টিভঙ্গি সীমাবদ্ধ করে দিচ্ছে, নির্দিষ্ট করে দিচ্ছে, কেন আপনি আরও ওয়াইড লেভেলে আসলে চিন্তাভাবনা করতে পারছেন না। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে। তো আমি বলবো যে যারা সচেতন পাঠক রয়েছেন, যারা আসলে এই বিষয়গুলো সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করতে চান, তাদের জন্য এই বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত এই বইটি অবশ্যই 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 পড়া উচিত। 11 নম্বরে আমি যে বইটি সাজেস্ট করব সেটি হচ্ছে ইসলামোফোবিয়া ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। প্রথমত আমাদের জানতে হবে যে আসলে ইসলামোফোবিয়া শব্দটার অর্থ কী। ইসলামোফোবিয়া শব্দটির অর্থ হচ্ছে ইসলাম ভীতি। পশ্চিমা পৃথিবীতে কিভাবে ইসলাম ভীতি ছড়িয়ে দেওয়া হয়েছে এবং কারা ছড়িয়ে দিয়েছে, কিভাবে ছড়িয়ে দিয়েছে, এবং এই যে ইসলাম ভীতি ছড়িয়ে পড়েছে পুরো ইউরোপ জুড়ে এবং বলা যায় যে সারা পৃথিবী জুড়েই,
তো সেইটার আসলে ইম্প্যাক্ট কী, মানে সেটার কারণে কি ঘটছে সারা পৃথিবীতে, সেইটার হচ্ছে খুবই সুন্দর এবং খুবই বাস্তবিক যে অবস্থা বা ঘটনা, সেটাই হচ্ছে এই বইটিতে আলোচনা করা হয়েছে। এই বইটি লিখেছেন হচ্ছে অরুণ কুন্দনানি। উনি মেবি একজন হিন্দু ধর্মের লেখক। তো উনার দৃষ্টিতে, একজন অমুসলিমের দৃষ্টিতে কিভাবে ইসলামকে ভীতির পর্যায়ে নিয়ে গিয়েছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, সেই বিষয়গুলো এখানে খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে। এবং ইসলাম সম্পর্কে সারা পৃথিবী জুড়ে যে প্রোপাগান্ডা এবং ইসলাম সম্পর্কে যে মিথ্যাচার সারা পৃথিবী ব্যাপী চলছে, সেইগুলো কিভাবে হচ্ছে এবং সেগুলো থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, আগামী পৃথিবীকে কিভাবে ইসলামোফোবিয়া মুক্ত করতে পারি, তার অসংখ্য আইডিয়া এই বইটিতে পাওয়া যায়। অবশ্যই এটি একটি গভীর জ্ঞানের বই এবং যারা বুদ্ধিবৃত্তিক চর্চা করেন, লেখালেখি করেন বা সচেতনভাবে আগামী পৃথিবীটাকে পর্যবেক্ষণ করেন, তাদের জন্য হচ্ছে এই বইটা। 12 নম্বরে আমি যে বইটি সাজেস্ট করব সেটি হচ্ছে দ্য গ্রেট গেম। এই বইটি সম্পর্কে আমি এর আগের ভিডিওতে কথা বলেছি। তো গত এক সপ্তাহ ধরে এই বইটি আমি একটু একটু করে পড়ছি এবং অবাক হচ্ছি। লেখকের জ্ঞানের গভীরতা আমাকে মুগ্ধ করছে। এই বইটিতে এমন সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যা কখনোই আমাদের সামনে সেভাবে আলোচনা করা হয় না। বর্তমান যে পশ্চিমা পৃথিবী এবং তাদের যে আইডিওলজি, সেগুলো দিয়ে তারা কিভাবে সারা পৃথিবীর মানুষকে নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ গণতন্ত্র, বিশ্বায়ন অথবা আধুনিক যে ব্যাংকিং ব্যবস্থা, মানে পশ্চিমাদের যে ব্যাংকিং ব্যবস্থা, এর মাধ্যমে তারা সারা পৃথিবী জুড়ে কিভাবে সারা পৃথিবীর দেশ এবং মানুষকে নিয়ন্ত্রণ করছে। চাণক্য নীতি, যুদ্ধনীতি, যুদ্ধ কৌশল অথবা ইউটোপিয়া, সমস্ত বিষয়গুলো আসলে এখানে আলোচনা করা হয়েছে। আফগান যুদ্ধ, আমেরিকানরা কেন আফগানিস্তানে টিকতে পারে না, এই সমস্ত বিষয়গুলো এই বইটিতে খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় আলোচনা করা হয়েছে। এছাড়াও আরও অনেক বিষয়, যেগুলো যে সমস্ত বিষয়গুলো আমাদের আড়ালে করে রাখা হয় প্রতিনিয়ত, যার ভেতরের কথাগুলো আমরা জানতে পারি না, বুঝতে পারি না। পরিবর্তিত যে বিশ্ব ব্যবস্থাপনা, সামাজিক এবং রাজনৈতিক যে আগ্রাসন, সেইটা কিভাবে চলছে সেটা সম্পর্কে জানতে এই বইটি অবশ্যই একজন রাজনীতি সচেতন পাঠককে অবশ্যই এই বইটা পড়ার আমি অনুরোধ করব। গভীর জ্ঞান অন্বেষণ করার জন্য এই ধরনের বই অবশ্যই পড়া উচিত। সর্বশেষ যে বইটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে বিশ্ব রাজনীতির 100 বছর, তারেক শামসুর রহমান। এই বইটার হচ্ছে 2টা পার্ট আছে, একটা মানে একই নামে বিশ্ব রাজনীতির 100 বছর পার্ট 1 এবং পার্ট 2। এই বইটিতে প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে এই 2000 সাল পর্যন্ত যে সারা পৃথিবীতে ঘটে যাওয়া বিভিন্ন রাজনৈতিক ঘটনা, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধর পরবর্তী সময়ে রুশ বিপ্লব, তারপরে চীনের উত্থান, তারপরে হচ্ছে আফগানিস্তানের যুদ্ধ, মানে পৃথিবীর গত 100 বছরের যত রাজনৈতিক ঘটনা, সমস্ত বিষয়গুলো এই বিশ্ব রাজনীতির 100 বছর এই বইটাতে আলোচনা করা হয়েছে এবং অর্থাৎ এর পার্ট 1 এবং পার্ট 2তে আলোচনা করা হয়েছে। তো যারা রাজনীতি সম্পর্কে জানতে চান তারা অবশ্যই এই বইগুলো পড়বেন। এই বইগুলো সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অথবা যদি আপনি পড়ে থাকেন, তাহলে সেটার অনুভূতি কীরকম ছিল অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার কোন ধরনের ভিডিও চান সেটাও আমাকে জানাতে পারেন এবং যে কোনো বিষয় নিয়ে আমাকে লিখতে পারেন কমেন্টে এবং ইমেইলে। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।